নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বীরভূম জেলার আমগড়ে গ্রাম থেকে প্রগতিশীল মৎস্য চাষী বন্ধু বুদ্ধদেব ঘোষ। নমস্কার বুদ্ধদেব বাবু। নমস্কার। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান। আমাদের দেহের প্রোটিনের চাহিদা পূরণের অন্যতম প্রধান উপাদান হলো এই মাছ। শুধুমাত্র বাঙালির পাতেই নয়, আজ মাছ জায়গা করে নিয়েছে সমগ্র বিশ্বে। নদীমাতৃক বাংলায় মিষ্টি জলের জলাশয়ের অভাব নেই, তাই নানান মাছের সম্ভার আমাদের এই বাংলায়। মাছের রয়েছে দৈনন্দিন বাজারে প্রচুর চাহিদা এবং উপযুক্ত দাম। তাই সঠিক পদ্ধতিতে যদি এই মাছ চাষ করা যায়, তাহলে জলের রূপালী ফসল হয়ে উঠবে কৃষকের সোনার ফসল। এসব কথা মাথায় রেখেই এই প্রাক বর্ষার মরশুমে আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন সময়ে পুকুর পরিষ্কার ও মাছের সঠিক খাবারের ব্যবস্থাপনা। আমরা প্রথমেই জানতে চাইছি যে আপনি কতদিন ধরে এই মাছ চাষের কাজে যুক্ত আছেন? আমি মোটামুটি 30 বছর মাছ চাষ কাজে যুক্ত। অর্থাৎ দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার এই মাছ চাষকে কেন্দ্র করে, এবং নিজে হাতেই সবটা করছেন। হ্যাঁ, নিজ হাতে সবটাই। এই যে এতদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই বলাই যায় যে আপনি মাছ চাষ আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত বাড়িয়েছেন। তো সেই কথা ধরেই আমরা জানতে চাইছি যে এই মুহূর্তে কতগুলি পুকুরে আপনি মাছ চাষ করছেন? এই মুহূর্তে আমি 17টি পুকুরে মাছ চাষ করছি। এই যে 17টি পুকুরের কথা বলছেন, এই আপনার পুকুরগুলির অবস্থান কেমন? অবস্থান বলতে আমরা মাটির প্রকৃতি, রোদের পরিমাণ, জল ঢোকার ব্যবস্থা বা পুকুরের পরিমাণ এগুলি জানতে চাইছি। আমার পুকুরগুলি সাধারণত সবই রোদ্দুর পায়। এখানে সাধারণত এঁটেল মাটি। 3টি বড় পুকুর আছে, ওটা 12 বিঘে, 14 বিঘে, 15 বিঘে, 3টে বড় পুকুর। বাকি আপনার পুকুরগুলো মোটামুটি 1 বিঘেতে আরাম করে 1 বিঘে, 2 বিঘে, 4 বিঘে এরকম আছে। গড় আমার 17টি পুকুর মিলে আমার 75 বিঘের মতো এরিয়া। 75 বিঘে এরিয়াতে আপনি এই মাছ চাষ করছেন। একটা বড় সড়ো একটা প্রকল্প বলা যেতে পারে আপনার এই মাছ চাষ। এখানে আরো একটি বিষয় আমাদের জানার ছিল, সেটি হচ্ছে যে আপনার পুকুরে জল ঢোকার ব্যবস্থা কেমন? হ্যাঁ, জল ঢোকার আর বেরোনোর ব্যবস্থা সব পুকুরেই আমার আছে। আর গ্রীষ্মের দিনে আমি সাবমার্শাল থেকে জল কিনতে হয়। এখন বৃষ্টির জলে তো পুকুর অপেক্ষা থাকা যাবে না, তাই সাবমার্শাল থেকে আমি জল কিনে নিই। আচ্ছা, এই মুহূর্তে আপনার পুকুরে কোন কোন প্রজাতির মাছ রয়েছে? আইএমসি মানে ইন্ডিয়ান মেজর কাপ, ওই রুই, কাতলা, মৃগেল, এই 3টে দেশি মাছ। আর বিদেশি মাছ বলতে সিলভার কাপ, গ্রাস কাপ, সাইপ্রেনাস, এই 6 প্রজাতির সাধারণত মাছ চাষ করে থাকি। আর দু একটা এঁদো পুকুর আছে আমাদের, সেগুলো একটু জিওমেট্রিক চাষ করি, মাগুর, শিঙ্গি। এই যে 17টি পুকুরের কথা আপনি জানালেন, 17টি পুকুরের প্রত্যেকটিতেই কি এই সবগুলি মাছ চাষ করেন, নাকি এগুলো ভাগ ভাগ করা রয়েছে? না, 17টা পুকুরের মধ্যে আমি মোটামুটি 15টা পুকুরই আমি ওই ইন্ডিয়ান মেজর কাপ আর সিলভার গ্রাস কাপ আর ওই আমেরিকান, এটা সব পুকুরই চাষ করে থাকি। আর 2টি পুকুরে আমি মাগুর, শিঙ্গি করি। এই যে মাগুর এবং শিঙি চাষ করছেন, এগুলো কি দেশীয় নাকি এগুলি ওই বিদেশি মাগুর? না না, দেশি মাগুর আমাদের। দেশি মাগুর। এই যে বর্ষাকাল সামনেই আসছে, প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে, কখনো কখনো নিম্নচাপের জেরে প্রচুর বৃষ্টিও হয়ে গেছে এই মুহূর্তে। জানতে চাইছি বর্ষাকালে মূলত পুকুরে কি কি সমস্যা দেখা যায়? হ্যাঁ, বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে আমাদের পুকুর ডুবে যায়। পুকুর একদিকে জল ঢুকে একদিকে বেরিয়ে যায়, এরকম সমস্যাগুলি হয় বর্ষাতে। আচ্ছা, এই যে সমস্যা, অর্থাৎ মূলত পুকুর ডুবে যাওয়ার সমস্যার কথাই আপনি বলছেন, তো এই সমস্যা সমাধানের জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করেন? কিছু কিছু পুকুরে মোটর লাগিয়ে জল কমাতে হয়। আর যেগুলো বড় বড় পুকুর, সেগুলোর জল নিকাশি ব্যবস্থা যেগুলো থাকে, সেদিন নেট লাগিয়ে জল বার করে দিই। বর্ষাকালের পুকুরে এই যে আপনি বললেন যে জলের সমস্যাটাই মূলত সমস্যা, যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জল হয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য সমস্যা কিছু দেখা যায়? অর্থাৎ এই সময় ছত্রাক জাতীয় আক্রমণ বেশি হচ্ছে বা মাছ বেশি রোগগ্রস্ত হয়ে পড়ছে, এই ধরনের সমস্যার সম্মুখীন কখনো হয়েছেন? হ্যাঁ, বর্ষাকালে আমাদের একটা রোগ দেখা যায়, মাছের গায়ে ঘা। আচ্ছা।
তারপরে কাতলা মাছের ফুলকোতে সাদা সাদা সাবুদানা মতো ঘা, এটা দেখা যায়। অর্থাৎ এগুলি বর্ষাকালের কমন প্রবলেম হিসাবেই দেখা যায় এবং এগুলি হ্যাঁ, এটা হয়। সমাধানও করা যেতে পারে। আপনার মূলত যে সমস্যা বর্ষাকালে হয়ে থাকে সেটি হচ্ছে যে পুকুর ছাপিয়ে জল ওঠার সমস্যা। জানতে এইটাই। চাইছি যে বর্ষাকালে পুকুরের চারপাশ থেকে জল যেমন ঢুকছে তার সাথে নোংরাও কিন্তু ঢোকে, এটিও কিন্তু খুব পরিচিত একটি সমস্যা। এই সমস্যা আপনি কাটিয়ে ওঠেন কিভাবে? একটু জল কমিয়ে দিই, হুম। তারপর সেই বিঘা প্রতি 20 কিলো করে চুন, 250 গ্রাম করে পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে পুকুরটা আবার ঠিকঠাক করে তারপর আবার মাছ ছাড়ি। পুকুরটিকে এই সময় পুরোপুরি পরিষ্কার করে এবং মাছ চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপরে আবার মাছ চাষ করা হয়ে থাকে বর্ষাকালের হ্যাঁ, হ্যাঁ, সময়। হুম। হ্যাঁ। তো জানতে চাইছি যে এই যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, অর্থাৎ নোংরা জল ঢুকে যাচ্ছে এবং তারপরে আপনি চুন প্রয়োগ করছেন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োগ করছেন, এই সময় যে মাছগুলি পুকুরে রয়েছে তাদের কি ব্যবস্থা নিচ্ছেন? মাছগুলো তো ঠিকই থাকে, ওইসব দিয়ে তো মাছগুলো জাল ফেলে দেখি যে ওদের সব ঠিকঠাক আছে নাকি। যদি আপনাদের করে মাছে কোনো ঘাড়ক টাড়ক থেকে থাকে তাহলে আমরা ওষুধ দিয়ে থাকি, অ্যান্টিবায়োটিক আছে। অ্যাকোয়া হেলথ বলে একটা ওষুধ আছে, ওইটা বিঘা প্রতি 300 ml করে দিয়ে থাকি। যদি কোনো ঘাটা চলে আসে, অবাঞ্ছিত জল ঢুকে গেলে কিন্তু পুকুরের রোগ দেখা দেয় মাছের বেশিরভাগই। মাছের রোগের মূল কারণ হচ্ছে নোংরা জল ঢোকা এবং তার জন্য মাছের ঘা, যেটি ব্যাপক ক্ষয়ক্ষতির আকার ধারণ করতে পারে। এবং এর জন্য আপনি যে ঔষধগুলি প্রয়োগ করছেন বা করে থাকেন, যে নামগুলি আপনি বললেন অ্যান্টিবায়োটিকের কথা, তো এগুলি প্রয়োগ করার আগে আপনি কি কোনো মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নেন? হ্যাঁ, আমরা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটা করি। আমাদের অনেক বিশেষজ্ঞ আছেন, সেসব বিশেষজ্ঞকে ফোন করে জেনে তারপরেই ব্যবহার করি। খুব সুন্দরভাবে আপনি বলেছেন 30 বছরের আপনার অভিজ্ঞতা, তাই এই মুহূর্তে যে সমস্ত কৃষক বন্ধু নতুনভাবে মাছ চাষের পরিকল্পনার কথা ভাবছেন বা যারা ইতিমধ্যেই এই মাছ চাষের পরিকল্পনা করে ফেলেছেন বা মাছ চাষ করছেন, তাদের কাছেও আমার একান্ত অনুরোধ, অযথা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না। আগে মাছের রোগ নির্ণয় করুন, মৎস্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন, অ্যান্টিবায়োটিকের মাত্রা ঠিক করুন, কোন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে সেটিকে বুঝুন, তারপরেই আপনি কিন্তু পুকুরে সেটিকে প্রয়োগ করবেন। না হলে কিন্তু অযথা অ্যান্টিবায়োটিকের প্রয়োগে আপনার মাছের বৃদ্ধি এবং মাছের রোগ প্রতিরোধক ক্ষমতার উপরে বিরূপ প্রভাব, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আপনি আগেই বলেছেন পুকুর পরিষ্কার করবার জন্য আপনি চুন প্রয়োগ করছেন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটও প্রয়োগ করছেন। পুকুর পরিষ্কার রাখার জন্য আর কি অন্য কোনো উপায় রয়েছে? পুকুর পরিষ্কার বলতে আপনার যদি এই বর্ষাকালীন আমার পুকুরের ধারে ধারে প্রচুর আগাছা, পুকুরে পাড়েও প্রচুর আগাছা হয়ে যায়। গ্রুপে ছেলে দিয়ে আমরা সব ওই পুকুরের আগাছাগুলো নিড়ানি ভাবেই আমরা পরিষ্কার করি, হাত নিড়ানি করে পরিষ্কার করে দিই। আচ্ছা। এই যে হাত নিড়ানি দিয়ে আপনি পরিষ্কার করছেন পুকুরের আগাছা, জানতে চাইছি যে পুকুরের পাড়ে যদি আগাছা জন্মায় এবং সেগুলি যদি বড় হয়, তাহলে এক্ষেত্রে পুকুরে কি ক্ষতি করতে পারে তারা? কিনারা জাতক যে আগাছা আছে সেগুলো আমাদের জাল টানার অসুবিধা হয়ে যায়। আর আমাদের জাল টানতে গেলে পুকুরে পাড় দিয়েও লোকজন নিয়ে জালটা টানতে হয়। ওই আগাছা থাকলে একটু জাল টানার সমস্যা হয়ে যায় আমাদের। আচ্ছা। ওই জন্য আমাদের সবসময় পুকুর ঝকঝকে তকতকে পরিষ্কার রাখতে হয়। এবং পুকুরে ভালো মাছের বৃদ্ধির জন্য এবং মাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলবার জন্য রোদের ভূমিকা কতখানি আপনি কি মনে করেন? না, রোদের ভূমিকা আছে। আমাদের 27 থেকে 37 ডিগ্রি তাপমাত্রাতেই মাছ ভালো বাড়ে। চৈত্র মাস থেকে আশ্বিন মাস আমাদের সুন্দর মাছ বাড়ে। তবে আশ্বিন মাস থেকে আবার চৈত্র মাস বাকি সময়টা কিন্তু মাছের বৃদ্ধি হয় না। জানতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি বর্ষাকালে পুকুর ছাপিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে। এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনি কখনো হয়েছেন? গত বছরই এরকম অবস্থায় পড়েছিলাম, আমার অনেকগুলো পুকুর বৃষ্টির জলে ভেসে মাছ বেরিয়ে গেছিল। তো সেক্ষেত্রে প্রাথমিক সতর্কতা হিসাবে কি পদ্ধতি বা কি উপায় আপনি অবলম্বন করেন? যা বৃষ্টি হয়েছিল কিছু করা যায়নি, তবু যেগুলো পেরেছিলাম সেগুলো পুকুরের জল নিকাশি নালাতে ওই জাল লাগিয়ে দিয়েছিলাম, যত বেরোতে না পারে বৃষ্টি ছাড়ার পর। আরো একটি বিষয় জানতে চাইছি, যে আপনি 30 বছর ধরে মাছ চাষ করছেন, আপনাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে, অনেকেই এগিয়ে এসেছে, 17টা পুকুরে আপনি মাছ চাষ করছেন। আপনি কি এই কাজ একাই করছেন, নাকি আপনার সঙ্গে আপনার পরিবার, আপনার গ্রামের লোকও সংযুক্ত হয়েছে? আমার পরিবার, আমার গ্রামের লোক সবাই আছে আমার সঙ্গে। আমার জালের সঙ্গে আমাদের কুড়িটা ছেলে আমার জাল টানে, তার সঙ্গে আমার ফ্যামিলিও আমার সাপোর্ট করে আমার এই চাষে। আচ্ছা, এ তো গেল পুকুর ব্যবস্থাপনা, পুকুরের নানান সমস্যার কথা। এবারে আসি আজকের আলোচনার মুখ্য বিষয়, সেটি হচ্ছে মাছের খাবারের ব্যবস্থাপনা। ভালো ফলন এবং রোগমুক্ত ফলনের জন্য চাই সুষম খাবার।
এই মাছের খাবার আপনি কিভাবে দেন? তো মাছের খাবার আমি বাড়িতেই তৈরি করি। সম পরিমাণে রাইস ব্র্যান আর সর্ষের খোল, কি মাছের গুঁড়ো আর একটি ওই মিনারেল মিক্সচার ভিটামিন, এই দিয়ে আমি খাবার বানাই। ওই আচ্ছা, খাবারই দিয়ে খাবার আমি বাজার থেকে কিনে নিই। এই যে খাবার তৈরি করার কথা বলছেন এবং তার উপাদান এবং মাত্রার কথাও আপনি জানালেন, জানতে চাইছি এই খাবার তৈরির কাজে আপনি কার কার সাহায্য পান এবং কিভাবেই বা এই খাবারটি তৈরি করছেন? আমাদের গ্রুপে ছেলে, সেই সব ছেলে দিয়ে আমি দাঁড়িয়ে থেকে খাবারটা তৈরি করে নিই। যে 45 কিলো মতো যদি রাইস ব্র্যান দিই, 45 কিলো সর্ষে খোল আর 8 কিলো মতো শুটকি মাছের গুঁড়ো আর 2 কিলো ওই ভিটামিন মিনারেল মিক্সচার, এই দিয়েই খাবারটা তৈরি করে আমরা প্যাক করে সুন্দর করে বস্তায় প্যাক করে রেখে দিই। আর প্রত্যেকদিন ওই যেমন যে পুকুরে আন্দাজ মতো আর কি, আমি ধরলাম যে আমার এই পুকুরে 1 কুইন্টাল মাছ আছে, আমি জাল টেনে দেখলাম, তা সেই পুকুরে 1 কুইন্টাল মাছের জন্য প্রতিদিন 3 কেজি হারে খাবার দিয়ে থাকে। খুব সুন্দর একটি তথ্য আপনার কথার মধ্য দিয়ে আমাদের সামনে উঠে এসেছে। সেই সূত্র ধরেই চলে যায় পরের প্রশ্নে, যে বিঘা প্রতি পুকুরের হিসাবে এবং মাছের প্রকৃতি ও সংখ্যার হিসাবে এই খাবারের ভাগ মাপ কেমন হওয়া উচিত? হ্যাঁ, কি আমার এমনি মাছের সংখ্যা হিসেবে আমরা খাবার দিই না। আমার দেখা গেল আমি যে 1,000 পিস মাছ ছিলাম, 1,000 মাছের ওজন দেখে আমরা খাবারটা দিই। 1,000 পিস মাছের যদি 1 কুইন্টাল ওজন আছে, তাহলে 1 কুইন্টাল মাছের জন্য আমরা 3 কেজি মতো খাবার দিয়ে থাকি প্রতিদিন। আচ্ছা, এবং আপনি প্রথমেই আমাদের যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের মাছ চাষ করছেন, যেমন রুই কাতলা মৃগেল আপনার পুকুরে থাকছে, সেরকম তার সঙ্গে আমেরিকান গ্রাস কাপ ইত্যাদি প্রকৃতির মাছও কিন্তু থাকছে। হুম। জানতে চাইছি, সব ধরনের মাছের ক্ষেত্রেই কি এই খাবারের পরিমাণটা একই রকম হয়? 1 কুইন্টাল মাছ তাহলে 6 প্রজাতির মাছ থাকলে ও নিচের স্তর, মিডিল স্তর, উপর স্তর, তিনটে স্তরই সমানভাবেই ছটা মাছ থাকে। আবার ওই ওই 3 কিলো খাবার দিলে ওই সব মাছগুলোই পেয়ে যাবে। তার সঙ্গে যা আমাদের প্রাকৃতিক খাবার তো আছেই পুকুরে। আচ্ছা, এই যে ৬ প্রকৃতির মাছের কথা বললেন এবং তার সঙ্গে আরো একটি কথা আপনি এই মুহূর্তে বললেন, সেটি হচ্ছে নিচের স্তর, মাঝের স্তর এবং উপরের স্তরে মাছের থাকার কথা। জানতে চাইছি কোন কোন ধরনের মাছ কোন কোন স্তরে থাকে? পড়েই থাকে আমাদের দেশি মাছ বলতে দেশি কাতলাটি উপর স্তর থাকে আর ওইটা মিডিলে, আর নিচে স্তর থাকবে মৃগেল। বিদেশি মাছ বলতে সিলভার কাপ থাকছে উপরে, আর গ্রাস কাপটা মিডিলে, আর সার্ফিনাস আমেরিকান যেটা বলছি সেটা নিচে। এইভাবেই 6টা মাছ আমরা চাষ করি। এবং আপনার যে অন্য পুকুরগুলি আছে যেগুলি অপেক্ষাকৃত মজা পুকুর আপনি বললেন, যেখানে আপনি শিঙি হুম। মাগুরের চাষ করছেন, সেখানে খাবার কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, শিঙি মাগুরের ওই চাষগুলো যেটা করছি সেটা ওই একই খাবার। ওই একটু শুকটি মাছের গুঁড়োটা একটু প্রোটিনের ভাগটা একটু বাড়িয়ে দিই। ওইটা একটু মন্ড করে খাবারটাকে শক্ত করে টাইট করে একটু মন্ড মন্ড করে ওটা সন্ধ্যের দিকে ওই খাবারটা দিই। মাগুর মাছগুলো, মাগুর আর শিঙিটা। প্রত্যেক দিনই সন্ধ্যের দিকে এই খাবার তাহলে মাছকে হ্যাঁ। দেওয়া হচ্ছে? আরো একটা বিষয় জানতে চাইছি, যেটি আপনি বললেন যে একটি ভিটামিন পাউডারের কথা বললেন বা অয়েলের কথা বললেন, এটি কি আপনি বাজার হুম। থেকেই সংগ্রহ করেন? হ্যাঁ, এটা বাজার থেকেই। ওই ভিভেক কোম্পানির খাবার আমি প্রথম থেকেই কিনি। ভিভেক কোম্পানির এগ্রিবিন ফোর বলে একটা ভিটামিন পাওয়া যায়। ওতে ভিটামিন A to Z ভিটামিন রয়েছে। আচ্ছা, এ তো গেল বাইরে থেকে দেওয়া খাবারের পরিমাণ। এবারে জানতে চাইছি, পুকুরে প্রাকৃতিক খাবারের পরিমাণ বাড়াতে গেলে আপনি কি করেন? হ্যাঁ, পুকুরে প্রাকৃতিক খাবারের পরিমাণ বাড়াতে গেলে সাধারণত চুন দেওয়ার ঠিক 2-5 দিন পর আমরা বিঘা প্রতি 1 কুইন্টাল হারে গোবর সার, 15 থেকে 20 কেজি সর্ষে খোল পচিয়ে দিই। আর যদি জলের রং তবু ফ্যাকাশে হয়ে থাকে তাহলে সিঙ্গেল সুপার ফসফেট ওই বিঘাতে 5 থেকে 6 কেজি হারে দিই। এই যে বিষয়গুলি আপনি দিচ্ছেন প্রাকৃতিক খাবার বাড়ানোর জন্য, জানতে চাইছি হুম। এগুলো কি পুকুর প্রস্তুতির সময় দিচ্ছেন, অর্থাৎ যখন চারা মাছ ছাড়ছেন ঠিক তখনই দিচ্ছেন, নাকি মধ্যবর্তী পর্যায়েও এগুলো দেওয়া যেতে পারে? রুটিন করে যদি প্রতি মাসে 1 তারিখে চুন দিই, তাহলে 5 তারিখে গোবর দিলাম, 15 তারিখে সিঙ্গেল সুপার ফসফেট দিলাম, এরকম প্রতি মাসে রুটিনটা আমার চলতে থাকে। এই যে এতগুলি পুকুর রয়েছে এবং বিঘার পরিমাণ হিসাবে সেটি কিন্তু অনেকখানি। জানতে চাইছি বিঘা প্রতি এই যে গোবর সারের কথা আপনি বলছেন এবং বর্তমান দিনে গোবরের পরিমাণ কিন্তু খুবই সীমিত, আপনি এই যে প্রাকৃতিক খাবারের উপাদানগুলি জোগাড় করছেন কিভাবে? না, আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, অর্থাৎ মাছের খাবারের সঠিক যোগান বাড়ানোর জন্য এবং অবশ্যই প্রাকৃতিক খাবারের সঠিক পরিমাণ বজায় রাখবার জন্য আপনি কিন্তু সব ধরনের পরিকল্পনায় গ্রহণ করেন এবং সেই মাফিক আপনি এই মাছ চাষ করছেন। আপনি হুম। আগেই জানিয়েছেন ৩০ বছরের অভিজ্ঞতা। এতদিনের অভিজ্ঞতায় আপনার কি মতামত? মাছ চাষ খাবারের উপর কতখানি নির্ভরশীল? হ্যাঁ, খাবারের উপর অনেকটাই নির্ভরশীল।
বেশিরভাগই নিউজের। খাবারটা দিতেই হবে, খাবারটা না দিলে কিন্তু হবে না। এই বর্ষায় সাধারণত মাছের কি কি রোগ এবং জীবাণুর আক্রমণ লক্ষ্য করেন আপনি? বর্ষার সময় বেশিরভাগই ওই মাছের ঘায়ে রোগটা হয়। রুই মাছের ক্ষেত্রেই বেশি হয়। ঘাটা, পেট দিকটা লাল হয়ে যায়, কান গুলা লাল হয়ে যায়, গায়ে ঘা দেখা যায়, এই রোগটাই হয়। তাহলে আমরা জানতে পারছি যে রুইয়ের ক্ষেত্রে এক ধরনের রোগ হচ্ছে, কাতলার ক্ষেত্রেও হচ্ছে এবং মৃগেলের ক্ষেত্রেও হচ্ছে। হ্যাঁ, এবং অন্যান্য যে মাছগুলি চাষ করছেন সিলভার কাপ বা গ্রাস কাপ বা আমেরিকান, এগুলির ক্ষেত্রে রোগের প্রাধান্য কতখানি? আমি দেখেছি আমার একটা ভালো পুকুর আছে, প্রতি সপ্তাহে একটা পুকুরে আমি জাল দিচ্ছি। মানে বেশি জাল টানার জন্য আমার রোগটা খুব কমই আসে। যদি কোনো কারণবশত কোনো একটা পুকুরে পৌঁছাইতে পারছি না, হয়তো 15 দিন কি 1 মাস হয়ে গেল, মানে সেই সব পুকুরেই রোগটা বেশি দেখা যায়। বেশি জাল দিলে কিন্তু অত রোগটা আসে না। জাল দিচ্ছি, মাছ অল্প অল্প করে বিছিয়ে দিচ্ছি, তাহলে পুকুরটা ঠিকই থাকে। অর্থাৎ পুকুর পর্যবেক্ষণ এই পুকুরে হ্যাঁ, সমস্যা সমাধান করবার জন্য এবং মাছের রোগ প্রতিরোধ করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই যে সমস্যাগুলির কথা আপনি বললেন, সমস্যা সমাধানের জন্য যে ওষুধ আপনি প্রয়োগ করছেন, সেই ওষুধের সঠিক মাত্রা নির্ধারণ এগুলির জন্য তাহলে আপনি কি ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করছেন নাকি কোথায় যোগাযোগ করছেন? ব্লক আমার সব এই জায়গায় যোগাযোগ রয়েছে, ব্লকেও রয়েছে, আমাদের জেলাতেও রয়েছে। সেই সব স্যারের সঙ্গে কথা বলে অ্যান্টিবায়োটিকটা, কি ওষুধগুলো ব্যবহার করি। খুব সহজে অ্যান্টিবায়োটিক দিয়ে যায় না, আপনি যেটা বললেন। হুম। আর আমাদের ওই সিফেট অ্যাকোয়া হেলথ যেটা আছে, ওটি 300 ml করে দিলে ওটাতে অনেক কাজ হয়ে যায়। এখনো পর্যন্ত এই যে 30 বছরের আপনার অভিজ্ঞতা, মাছ চাষে কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছেন? বড় সমস্যা বলতে আর হচ্ছে একটা সমস্যা হয়েছিল। আমরা কিছু কিছু সময় বড় বড় পুকুরে পোল্ট্রি লিটার দিয়ে থাকি আর কি। হুম। তা সেই দিন যেন পুকুর পাড়ে যেতে পারি না, ফোনে ফোনে ওই যারা পোল্ট্রিটা এনেছিল তাদেরকে বলেছিলাম যে ওই পুকুরে দিয়ে দিও। বেশিরভাগ পোল্ট্রিটা জলে ফেলে দিল, 15 বিঘে জল পুকুরটা। আচ্ছা। সকালবেলা ফোন পেলাম যে সব পুকুরে মাছ ভেসে গিয়েছে, প্রচুর মাছ ধরে নিয়েছে। তখন আমি একটা অন্য গ্রামে মাছ ধরতে গেছিলাম। হুম। সঙ্গে সঙ্গে এসে দেখি যে অনেক মাছ, খবর পেলাম নাকি 10 কুইন্টাল মতো মাছ সব গ্রামের লোকে ধরে নিয়েছে। মাছ ধরে তারা বাজারও চলে গিয়েছে মাছ নিয়ে, এরকম সময় এসে ওই সমস্যায় পড়েছিলাম আমার অফিসে। আর আচ্ছা, এই যে পোল্ট্রি লিটার দেওয়ার ফলে এই সমস্যার সম্মুখীন আপনি হলেন, তাহলে আপনার কি মতামত? পুকুরে কি পোল্ট্রি লিটার দেওয়া উচিত? হ্যাঁ, পোল্ট্রিটা দেওয়া যাবে, কিন্তু খুব সাবধানে, পরিমাণটা খুব কম দিতে হবে। বিঘা প্রতি ওই 20 কিলো কি 25 কিলো হারে হালকা করে অল্প করে নেওয়া হবে, তাহলে ঠিকঠাক সুন্দর প্রোডাকশন একটা পাবো। যদি কেউ লোভে পড়ে কি ভুল করে যদি বেশি দিয়ে ফেলে, কিন্তু তার ক্ষতি হবে। আচ্ছা। এই যে এতদিনের আপনার অভিজ্ঞতা এবং আপনি বারবার বলছেন যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আপনি জেলা মৎস্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন, কৃষি দপ্তরেও যোগাযোগ রাখেন। জানতে চাইছি, আজকাল তো বিভিন্ন ধরনের ট্রেনিং এবং বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের ব্যবস্থা রয়েছে এই চাষিদেরকে উদ্বুদ্ধ করবার জন্য, এই সমস্ত মাছ চাষে এগিয়ে নিয়ে আসার জন্য। সরকারি সুযোগ সুবিধা, ট্রেনিং আপনি কিছু পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা বলতে আমরা ট্রেনিং গুলো সব নিয়ে থাকি। ব্লক স্তরের ট্রেনিং আমরা নিয়েছি, জেলা স্তরেও ট্রেনিং নিয়েছি, রাজ্য স্তরেও ট্রেনিং আমরা পেয়েছি। যত রকম সরকারি সুযোগ সুবিধা সবকিছুই আমরা পেয়েছি। এছাড়া আর্থিক সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? আর্থিক সুযোগ সুবিধা পেয়েছি, আমরা হেচারি পেয়েছি, নতুন আচ্ছা। হেচারি করেছি আমরা। হুম। মাছ, চুন, জাল, হাঁড়ি, এসব সবকিছু অনেক কিছুই পেয়েছি। সুযোগ সুবিধাটা আমরা পাই ব্লক থেকে। অর্থাৎ যখন যে ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলির সঠিক সদ্ব্যবহার আপনারা করেন এবং সেগুলি সবকিছু নিয়েই আপনারা আজকে এগিয়ে এসেছেন এই মাছ চাষকে কেন্দ্র করে। হুম। জানতে চাইছি, বিভিন্ন ধরনের পুকুরের কথা বললেন, বিভিন্ন ধরনের মাছের কথাও বললেন, ফলন কেমন পান? সব পুকুরে আমাদের সমান ফলন হয় না। এমনও দেখা গেছে কোনো পুকুরে বিঘা প্রতি 10 কুইন্টাল হারেও ফলন হয়েছে, আর কোনো পুকুরে বিঘা প্রতি 2 কুইন্টাল। এরকম গড় দেখা গেছে, গড় আমরা 4 থেকে 5 কুইন্টাল গড় ফলন আছে, বিঘা প্রতি 4 থেকে 5 কুইন্টাল। বিঘা প্রতি 4 থেকে 5 কুইন্টাল যে ফলনের কথা বলছেন, এটার দিন সংখ্যা কেমন? অর্থাৎ এটি মাসিক, সাপ্তাহিক নাকি বাৎসরিক? কোন হিসাবের কথা বলছেন? সারা বছরে বিঘা প্রতি 5 কুইন্টাল গড়। সারা বছরে বিঘা প্রতি 5 কুইন্টাল যে গড় ফলন আপনি পাচ্ছেন, তার মধ্যে কিন্তু 6 ধরনের মাছই মিশে রয়েছে, তাই তো? হ্যাঁ, সব ধরনের মাছ মিশিয়ে গড় আমি বিঘা প্রতি বাৎসরিক ওই 4 থেকে 5 কুইন্টাল হারেই ফলন পাই। সমস্ত খরচ খরচার হিসেব যদি আমরা ধরি, একদম প্রথম অর্থাৎ পুকুর প্রস্তুতি থেকে এবং চারা মাছ ফেলা থেকে, তাহলে সেই হিসাব ধরলে ফলনের হিসাবে মাছ চাষ কতখানি লাভজনক? বিজ্ঞানসম্মত মাছ চাষ করলে মাছ চাষে একটু ভালো লাভই আছে।
ভালো ধরনের লাভ বলতে একটা হিসাবে আসতে হবে। সেই হিসেবের কথা যদি আমি জানতে চাই তাহলে বিঘা প্রতি আপনি লাভ কেমন পাচ্ছেন এক বছরে? বিঘা প্রতি 10,000 টাকা মতো। বিঘা প্রতি গড়ে 10,000 টাকা লাভ আপনি পাচ্ছেন সমস্ত পুকুর থেকেই, খরচ বাদ দিয়ে, হ্যাঁ। খরচ খরচা বাদ দিয়ে। এবারে জানতে চাইছি যে এই যে এত বিপুল পরিমাণে মাছ আপনি উৎপাদন করছেন, এইগুলিকে বাজারজাত করছেন কিভাবে এবং কোথায়? বেশিরভাগটাই ছোট মাছের চাষ করে থাকি। আমার ভালো বাজার আছে, আমাদের অনেক দূর থেকে হকার আছে, যেমন মুর্শিদাবাদ থেকে হকার আছে, সিউড়ি থেকে হকার আছে। তারা আমরা প্রতিদিনই আমাদের এই মাছগুলো নিয়ে চলে যায়। আর কয়েকটা পুকুরে বড় মাছ করি, আর বোলপুর মার্কেটেই দিই। আচ্ছা, সময় আজ একদম শেষের পথে। এই শেষ সময়ে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শ্রোতা বন্ধুদের জন্য আমি এটাই বলবো, বিজ্ঞানসম্মত যদি মাছ চাষ করা হয়, একটু বড় সাইজের যদি পোনা ছাড়া যায় আর কি। আর বিশেষত মাছ চাষ করলে পুকুরে পাড়ে প্রতিদিনই যেতে হবে, আর ঠিকঠাক খাবার দিতে হবে, তাহলেই মাছ চাষ ঠিকঠাক হবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায়ে এবং সঠিক ট্রেনিং এর মাধ্যমে যদি কৃষক বন্ধুরা এই মাছ চাষে আগ্রহী হন এবং অবশ্যই হাতে কলমে শিখে যদি তারা ধাপে ধাপে এগোন তাহলে অবশ্যই মাছ চাষ লাভজনক। তাই আমরাও আশা করব যে কৃষক বন্ধুরা এগিয়ে আসবেন। গ্রাম বাংলার আশেপাশে ছড়িয়ে রয়েছে বহু মজা জলাশয়। সঠিক সংস্কার করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সঠিক ট্রেনিং এর মাধ্যমে আমরা যদি মাছ চাষ করতে পারি তবে তা বহুলাংশে লাভজনক। চাই সঠিক উদ্যম ও পরিকল্পনা। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এই অনুষ্ঠানটি আপনারা শুনলেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জেলার আমগড়ে গ্রাম থেকে প্রগতিশীল মৎস্য চাষী বন্ধু বুদ্ধদেব ঘোষ। অনেক ধন্যবাদ আপনাকে। সকলকে ধন্যবাদ ও শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান।